গুড মর্নিং সবাইকে। গরম গরম চায়ের সাথে সুন্দরবন ইলিশ উৎসবে দ্বিতীয় দিন শুরু করলাম। ওই দিন আমি এই সুন্দর ল্যাভেন্ডার কালারের ওয়ান পিসটা পরেছিলাম। তারপরে আগের দিনের মতোই ভ্যানে করে আবার ঘাটে চলে গেলাম। আর সকালবেলা মন পেট দুটোই ঠান্ডা করার জন্য একটা ডাবও নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ সবাই বোটে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত বোটে উঠলাম আর 8:21 বোট ছেড়ে দিল। আমাদের টাইম দিয়েছিল সকাল 7টা, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার জন্যই এত লেট হয়ে গেছিল। যাই হোক, চলো এবার আমাদের ট্যুর প্যাকেজটা তোমাদেরকে একটু বলি। আমরা 2 রাত 3 দিনের প্যাকেজে গিয়েছিলাম। যেহেতু নন এসিতে ছিলাম তাই পার হেড 3500 করে পড়েছিল। আর তোমরা যারা এসিতে থাকবে তাদের পার হেড 4200 করে পড়বে। আর 5 বছরের ওপরের বাচ্চাদের তোমরা পার হেড টোটাল যত করে দেবে ওদের তার হাফ লাগবে। তাছাড়া আমি আগের দিনই সৌভিকদা আর সমীরদার নাম্বারটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে অ্যাড করে দিয়েছিলাম। তোমাদের আর যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তোমরা যে ট্রাভেলসের সাথেই যাও না কেন, অবশ্যই খুব ভালো করে সেই ট্রাভেলসের সত্যতা যাচাই করে নিও। কারণ আমাদের সাথেই যাত্রী হয়েছিলেন এরকম এক পরিবারের সাথে এই বিষয়ে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল, যেটা দেখে আমাদের খুবই খারাপ লেগেছে। সত্যি আজকালকার দিনে এইসব বিষয় নিয়েও যদি এত ফ্রড থাকে তাহলে কাকেই বা বিশ্বাস করা যাবে বলতো। এত কিছুর পরেও আমাদের ভ্রমণ সাথী ট্রাভেলস এতটাই ভালো যে সবটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে ওনাদেরকে খুব ভালো করে নিজেদের সাধ্যমতো সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে। চলো, অনেক কিছু বলা হলো। আমাদের প্রথম সাইট সিন ছিল সজনেখালি। সেখানে এই ট্যুর গাইড দাদার বক্তব্যগুলো একটু শুনে নাও। এগুলো আপনার সাফারি পসিবল রয়েছে, জিপ সাফারি বলা যেতে পারে। কিন্তু সুন্দরবনটা টোটালটাই ওয়েটল্যান্ড। প্রতিদিন দুবার হাই টাইড দুবার লো টাইড চলতে থাকবে। এরকম একটা ওয়েটল্যান্ডের ভিতরে কিন্তু কোনো রকম আপনার সাফারি বা কার সাফারি করতেই পারবেন। তারপরে এখানে আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানায় সাপের ঘরগুলোর মতো কাচের ঘর করা ছিল, কিন্তু তাতে কোনো প্রাণী দেখতে পাইনি। আর এখানেই কুমিরটাকে দেখতে পেয়েছিলাম, দেখে মনেই হচ্ছে না যা জ্যান্ত। এখানে দাদা সুন্দরবনের ম্যাপ অনুযায়ী আমাদের আরো কিছু বলছিল। একটা পর্যটকের মধ্যে কনফিউশন এসে যায় যে কেন আমরা বাঘ দেখতে পাচ্ছি না, যে কারণে আমরা কিন্তু প্রত্যেকটা লঞ্চ বোটের সঙ্গে আসছি। অর্থাৎ ট্যুরিজম স্টার্ট হয়েছে সুন্দরবনে 1982 এবং 83 সাল থেকে। সেই সময় সমস্ত এলাকাতে পর্যটক যেতে পারতো, নাইট স্টে করতে পারতো, বিভিন্ন খালখাড়ির মধ্যে ঢুকতে পারতো। ঢুকতে গিয়ে দেখা গেছে কি অ্যানিমেলদের যেমন ভাবে ডিস্টার্ব হয়েছে, সাথে সাথে পর্যটকদেরও অনেক রকম ডিস্টার্ব ক্রিয়েট হয়েছে। সেই কারণে 1992 পরে ফরেস্ট ডিপার্টমেন্ট এই রুলটাকে তৈরি করলো যে নির্দিষ্ট একটা এলাকাতে ট্যুরিস্টদের জন্য অ্যালাউ করা হবে। অর্থাৎ এই টাইগার রিজার্ভটাকে বর্তমানে 3টে পার্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 362 স্কোয়ার কিলোমিটার, সজনেখালি টু দোবাকি এই যে পার্টটা রয়েছে এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেটার মধ্যে পর্যটকরা পারমিশন নিয়ে এই এলাকার মধ্যে ভ্রমণ করতে পারে। নেতিদোপানি থেকে যে ডাউন পার্ট এটা টোটালটাই 4 জোন। এখানে কোনো সাধারণ পাবলিককে অ্যালাউ করা হয় না, একমাত্র ডিপার্টমেন্টের স্টাফ আমরা যারা রয়েছি এর মধ্যে ডিউটি পারপাস যেতে পারবো। আর এই অংশটা হচ্ছে বাফার জোন। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ঘোরার ইচ্ছাটাকে যেন আরো বাড়িয়ে দেয় বলো। আর তারপরে সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছকেও দেখতে পেলাম। যদিও দাদাই বলেছিল যে এটা সুন্দরী গাছ, কারণ এতগুলো গাছের মধ্যে পার্টিকুলারলি কোনটা সুন্দরী গাছ সেটা বোঝাই মুশকিল। তারপরে আবার বোটে উঠে পড়লাম। এখানে আরো একটা ঘটনা আমাদের সাথে ঘটেছিল, যেটা তোমাদের সাথেও হয়তো ঘটতে পারে, তাই তোমাদের জানিয়ে রাখাটা দরকার। যখনই কোনো সাইট সিনে নামবে, সাইট সিনের আনন্দ তো উপভোগ করবেই, কিন্তু তার সাথে প্রত্যেকে তাদের ট্রাভেলসের নামটা খুব ভালো করে লক্ষ্য করবে অ্যানাউন্স করছে কিনা। যদি কোনো কারণে মিস করে যাও আর ওদিকেও বোট ছেড়ে দেয় তাহলে কিন্তু খুব মুশকিল হতে পারে। হয়তো ওরা বোট ঘুরিয়ে আনবে, কিন্তু সেটা ওদের পক্ষেও খুব সমস্যাজনক হয়ে যায়। আর এটা ওখানে অনেক পর্যটকদের সাথেই হচ্ছিল। তারপরে এত ঘুরে খুব খিদে পেয়ে গেছিল, তাই 9:19 নাগাদ হাতে গরম গরম বাটার নান আর কাবলি ছোলা পেয়ে গেছিলাম। আর এত সুন্দর দৃশ্যকে চোখ দিয়ে সত্যি অনুভব করার মতো। বোটের ভেতরের পরিবেশটাও দাদা খুব সুন্দরভাবে জমিয়ে দিচ্ছিল। তারপরেই চলে গেলাম আমাদের দ্বিতীয় সাইট সিনে মা বনবিবি ও বাঘ দেবতার কাছে। এর অনেকটা গল্পই দাদা আমাদের করেছিল, যার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। বনবিবি শাহজঙ্গলির বাবার নাম হচ্ছে ইব্রাহিম। ওনার 2 স্ত্রী ছিল। প্রথম স্ত্রী ফুল বিবি, দ্বিতীয় স্ত্রী গুলাল বিবি। তো ফুল বিবির কোনো সন্তান সন্ততি না থাকার কারণে গুলাল বিবিকে বিবাহ করে। যখন গুলাল বিবি প্রেগনেন্ট অবস্থায়, সেই অবস্থাতে সুন্দরবন থেকে যাওয়া, অর্থাৎ তখন টোটাল এলাকাটাই মানুষের বসতি এবং বন্যপ্রাণী একসঙ্গেই থাকতো। দক্ষিণ রায়ে রাজা হিসাবে ছিলেন, কিন্তু ওনার কিছু ম্যাজিক্যাল পাওয়ার ছিল, যেটা আমি একটু আগে বললাম। উনি ওনার রূপ চেঞ্জ করতে পারতেন। তার উপরে প্রজাদের উপরে বিভিন্ন রকম ভাবে কর চাপিয়ে। কিন্তু একজন প্রেগনেন্ট মহিলা ওখানে রয়েছে,
দক্ষিণ রায়ের মায়ের সঙ্গে সাক্ষাৎ। দক্ষিণ রায়ের মায়ের নাম আর এখানেও চিড়িয়াখানার মতো প্রচুর ব্যানার দেখতে পেলাম, যদিও ব্যানারের তুলনায় অতটা পশু পাখি দেখতে পাইনি। তারপরেই চলে গেলাম ওয়াচ টাওয়ার দেখতে। ওপর থেকে দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। চারিদিকে সুন্দরবনের স্তন্যপায়ী, সুন্দরবনের পাখি, এগুলো বেশ একটা সুন্দর ডায়াগ্রাম করেছে দেখো। তারপরে বোটের নিচ থেকে কেমন লাগে সেটা দেখতে চলে গেছিলাম। এখান থেকে জলটাকে যেন আরো বেশি কাছ থেকে উপভোগ করা যাচ্ছিল। দেখতে দেখতে লিকার চাও চলে এলো। আর নদী এলাকায় গেছি, এরকম একটা পোজ তো ম্যান্ডেটারি, তাই একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর এই দিনেই আমোদি মাছ ভাজার জায়গায় বাঁধাকপির পকোড়া দিয়েছিল, যেটার ক্লিপস আর আমার নেওয়া হয়নি। তারপরেই দেখি দাদা চিংড়ির মালাইকারি বানানোর প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় আমরা পঞ্চমুখী নদী পেরোচ্ছিলাম, যেখানে বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, ইছামতি আর হোগল নদী এসে মিলিত হয়েছে। সত্যি এতটা ভয়ানক দেখতে লাগছিল, মনে হচ্ছিল বোটটা একেবারে জলের সাথে মিশে যাচ্ছে। আর সাথে সাথে মনে হচ্ছিল যেন সমুদ্রের মধ্য দিয়ে যাচ্ছি, যেদিকেই তাকাই না কেন কোনো সীমানা দেখা যাচ্ছে না। সেটা দেখতে দেখতেই চলে এলো সেদিনের আমাদের শেষ গন্তব্যস্থান দোবাকি ক্যাম্প। এখান থেকে বাঘ দেখার প্রবল সম্ভাবনা থাকে, যদিও দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি, কিন্তু এই হরিণটাকে আর প্রচুর লাল কাঁকড়া দেখতে পেয়েছিলাম। আর এখানেও একটা ওয়াচ টাওয়ার ছিল দেখো। থ্যাংক ইউ, ভিজিট এগেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আবার আসবো, যদি বাঘ মামা ফোন রিসিভ করে বলেন যে তিনি এসেছেন। তারপরে ফিরে আসতেই দুপুরের খাবার চলে এলো। মেনুতে ছিল ভাত, ডাল, লেবু, পুঁই ইলিশ, আলু ভাজা, ইলিশ ঝাল, আর ছিল চিংড়ির মালাইকারি। আর চাটনি পাঁপড় তো মাস্ট। আর নিজেদের মেনু নিয়েও প্রথম দিন থেকে দাদাদের কাছে পরিষ্কার থেকো, যাতে কারোরই কোনো সমস্যা না হয়। কারণ এরকম তো অনেকেই আছেন যারা সব খাবার হয়তো খান না, কিন্তু দাদারা সবকিছুর ব্যবস্থাই খুব ভালো করে দেন। তারপরে খেয়ে উঠে কিছুটা যেতে না যেতেই দাদারা একটা জায়গায় জল নিতে দাঁড়িয়েছিল, আর সেখানেই বিভিন্ন রকমের ফলও বিক্রি হচ্ছিল। কিন্তু সেখান থেকে আমরা কোনো ফলই কিনিনি, কারণ আমাদের বোট এই সুন্দর মুসুম্বি লেবুগুলো দিয়েছিল। তারপরে আবার এই ট্রিপে শেষবারের মতো ভ্যানে করে কটেজের দিকে এগিয়ে গেলাম। সন্ধে হতে না হতেই কফি, চিকেন পকোড়াও চলে এলো। আগের দিনের ছৌ নাচের অনুষ্ঠানটাকে খুব মিস করছিলাম। তারপরেই বাজারে গিয়ে সুন্দরবন লেখা কি হোল্ডারটা নিয়েছিলাম। রাতে ছিল একদম ছিমছাম চাইনিজ মেনু, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। পরের দিন ঠিক সকাল 9:51 নাগাদ বোট ছেড়ে দিল। এই ট্রিপে শেষবারের মতো চলে আসতে খুবই মনটা খারাপ করছিল। খালি মনে হচ্ছিল কিছুক্ষণ পরে বোটটা আর এখানে ফিরে আসবে না, ভ্যানে করেও আর কটেজে যাওয়া হবে না। যাই হোক, এত মন খারাপ করে লাভ নেই, চলো একটু লুচি আর ছোলার ডাল খেয়ে মন ভালো করে নেওয়া যাক। সাথে ছিল ডিম সেদ্ধ। আর সেদিনকার একটাই সাইট সিন দেখানোর ছিল জাগ্রত লোকনাথ বাবার মন্দির। এখানে স্পেসটা দেখছো কতটা সরু, যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কানাঘুষো থেকে শুনছিলাম অনেকে নাকি এখানে পড়েও গেছিল। আর যারা ঘুরে এসেছেন তারা বললেন লোকনাথ বাবার একটি ছবি ছাড়া তেমন কিছুই দেখবার মতন নেই। এত কোলাহলের মধ্যে আমরা আর যাওয়ার রিস্ক নিইনি। এখানে যাওয়াকে কেন্দ্র করে সব বোটগুলোর মধ্যে প্রচন্ড কথা কাটাকাটি হচ্ছিল। যাক, সমস্ত অশান্ত পরিবেশ পার করে আমরা আবার নিজেদের সুন্দর বিনোদনের মাধ্যম খুঁজে পেলাম। খেলা শেষ হতেই রান্নাঘরে উকি দিলাম আর দেখি দাদার মাংস কষানো প্রায় হয়ে এসেছে, আর অন্যদিকে বিরিয়ানির জন্য আলু ভাজাও রেডি, আর ওদিকে কাঁচা ইলিশ মাছগুলো উকি দিচ্ছে। বিরিয়ানির ওপরে দাদা ইলিশ মাছের তেলটা ছড়িয়ে দিচ্ছিল। তারপরেই উফ, দেখেই খিদে পেয়ে যাচ্ছে দেখো। আমি ভেবেছিলাম বিরিয়ানি করার সময় হয়তো ইলিশ মাছগুলো দিয়ে দেবে, কিন্তু দাদারা বললেন তাহলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে, বিরিয়ানির আতরের গন্ধটা ইলিশ মাছের মধ্যে ঢুকে যেতে পারে, তাই ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর তারপরে ইলিশ মাছগুলোও ভেজে নিল। আর তারপরেই দাদারা গরম গরম ইলিশ বিরিয়ানি আর সাথে ইলিশ মাছ ভাজা সার্ভ করে দিল। সাথে ছিল চিকেন কষা আর স্যালাড। প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি প্রত্যেক কটা খাবারের টেস্ট আমার খুবই ভালো লেগেছে। মানে আমার ইলিশ উৎসব সার্থক বলতে পারো। সত্যি সব মিলিয়ে ভীষণ ভালো অভিজ্ঞতা হয়েছে। তোমাদেরও বলবো এই ট্রাভেলসের সাথেই আসার চেষ্টা করো। তারপরেই ড্রাইভার দাদার সাথে অনেকক্ষণ গল্প হলো, আর দাদাকে বললাম আমাকেও একটু লঞ্চ চালানোটা দেখিয়ে দিতে। ভবিষ্যতে যদি লঞ্চ চালাই তার জন্য একটু শিখে নিচ্ছিলাম, আর বেশ মজাও লাগছিল। কিন্তু প্রথম ভাবছিলাম হয়তো আমার এইটুকু চালানোতে কি লঞ্চটা এগোচ্ছে। তারপর দেখলাম না, সত্যি এগোচ্ছে। তারপর সুন্দর অনেক স্মৃতি নিয়ে শেষ পর্যন্ত সোনাখালি পৌঁছালাম, এবং সেখান থেকে অটো করে ক্যানিং এ পৌঁছে ট্রেনে করে বাড়ি ফিরে গেলাম। আর তোমরাও যারা সুন্দরবনের ইলিশ উৎসবে গেছিলে তোমাদের অভিজ্ঞতাগুলোও কিন্তু শেয়ার করো। আর আমার ভিডিও কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।